নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি অলৌকিক গল্প, পিতৃঋণ। আলিপুরদুয়ারে এক অধ্যাপক বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। অনেক দিন ধরেই লিখছেন ভদ্রলোক, বহুবার কলকাতাতে এসেও অনুরোধ করে গেছেন। সুতরাং তিনি আন্তরিকভাবেই আমাকে চান এমন সন্দেহ করবার যথেষ্ট কারণ ছিল। কিন্তু সেখানে গিয়ে দেখলাম আমার অনুমান ভুল, অথবা আমার ঠিক সে সময় যাওয়াটা তার মনোপুত হয়নি। কারণ আমি যা চেয়েছিলাম কদিন হাত পা মেলে বিশ্রাম করতে, তার উল্টো ব্যবস্থাই করে রেখেছেন তিনি, এবং সেটাকে রীতিমতো জব্দ করার ব্যবস্থাই বলা চলে। অর্থাৎ এক কথায় তিনি গুটি কতক সভা জুগিয়ে রেখেছেন আমার জন্যে পরপর। তারিখ, সময়, দিনক্ষণ সব ঠিক হয়ে আছে। আমার জন্যে কিছুই আর বাকি নেই। ঠাসা এবং পাকা প্রোগ্রাম, অনেক লোকের সঙ্গে অনেক বন্দোবস্ত। এক্ষেত্রে আমার মতামত এবং সম্মতির প্রশ্নটা নিতান্তই তুচ্ছ। আর আমার সম্মত হওয়া ছাড়া উপায় বাকি, নইলে আমার আশ্রয়দাতা অপমানিত হন। তিনি আমার বন্ধু বলে দিকে দিকে রটনা করে দিয়েছেন, আশ্বাস দিয়েছেন অতগুলি লোককে। এখন আমি রাজি না হলে তার মুখ থাকে না। অগত্যা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে গেলাম। মনে মনে নিজেকে নির্বোধ বলে গাল দিতে লাগলাম এবং প্রতিজ্ঞা করলাম যে অতঃপর কোনো পরিচিত লোককে খবর দিয়ে কোথাও বিশ্রাম করতে যাওয়ার মতো মূর্খতা আর কখনো করব না। অবশ্য প্রথম 3-4 দিন মন্দ লাগলো না। সভা যেমনই হোক, সভা উপলক্ষে যে ভ্রমণটা হচ্ছিল সেটার মধ্যে যথেষ্ট রোমান্স ছিল। ডুয়ার্সের চা বাগান, জঙ্গল এতকাল কিছুই দেখিনি। সেটা বেশ ভালো করেই দেখা হয়ে গেল। অধিকাংশ সভার আয়োজন চা বাগান এলাকায়, এবং তার কোনোটাই শহর থেকে 20 মাইলের কম দূরে নয়। জিপ বা গাড়িতে করে এই পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যাতায়াত করতে সর্বাঙ্গে ব্যথা হয়ে যেত, সত্য কথা। এক এক রাস্তা এমন দুর্গম যে প্রাণ হাতে করে যেতে হতো প্রতিটি মুহূর্ত। তবু একেবারে এই অপরিচিত পরিবেশে, নতুন আবহাওয়ায় বাংলাদেশের এই অভিনব রূপ প্রত্যক্ষ করতে পেরে মনে মনে বন্ধুর কাছে কৃতজ্ঞই বোধ করছিলাম। কিন্তু বিপদ বাঁধল কালচিনি চা বাগানে গিয়ে। এখানটাও শহর থেকে 22 মাইলের মতো। পথে শুনলাম নিবিড় ঘন জঙ্গল পড়বে। বন্ধু অভয় দিলেন, অপূর্ব পথ, খুব ভালো লাগবে আপনার। সেখানে সভাটা নাকি সন্ধ্যায়। 6:30টার আগে সভা করা সম্ভব নয়, অফিস আছে। কথা হলো তাঁরা আমাকে 5টা নাগাদ নিয়ে যাবেন এখান থেকে। ওখানে পৌঁছতে ঘণ্টাখানেক লাগবে বড়জোর। একটু বিশ্রাম করে সভায় যাব। সভায় প্রোগ্রাম যাই থাক, ওরা আমাকে আহারাদি করিয়ে 9টায় ছেড়ে দেবেন, যাতে আমি ঠিক 10টায় শহরে ফিরে আসতে পারি। সভাতে নিয়ে যাবার সময় যতটা আগ্রহ, ফেরার সময় ততটা থাকা সম্ভব নয়। এটুকু অভিজ্ঞতা আমার এতদিনে হয়েছে। সুতরাং মনে মনে ওই 10টাটাকে 11টা হিসেব করে নিলাম। দেখলাম তাতেও খুব ক্ষতি হবে না, এসেই শুয়ে পড়াতো। 11টার আগে এমনিও ঘুমোবার অভ্যাস নেই আমার। প্রোগ্রামের প্রথমার্ধে অবশ্য কোনো গোলমাল হলো না। তাঁরা বরং 5টা বাজবার 2-10 মিনিট আগেই গাড়ি নিয়ে এলেন। পথে আর এক চা বাগানে মিনিট কতক থেমে একটু চা যোগ করে নিয়েও আমরা 6:15টার মধ্যে অকুস্থলে পৌঁছে গেলাম। কিন্তু সেখানে পৌঁছে দেখলাম সব উৎসাহ যেন কেমন মেইয়ে গেল। আমাকে এক ভদ্রলোকের বাসার বাইরের ঘরে বসিয়ে উদ্যোক্তারা যে ডুব মারলেন, 7:30টার আগে আর কারুর টিকি পর্যন্ত দেখতে পেলাম না। যার ওখানে সাময়িকভাবে অতিথি হয়েছিলাম
তার বাবা বসেছিলেন আমার কাছে। তিনি বুঝিয়ে দিলেন ব্যাপারটা। আজ এখানে শুনছি কি একটা মেশিন খারাপ হয়ে গেছে, যে জন্যে অনেকে ব্যস্ত। আমার ছেলেরা তো কেউ বাড়ি আসেনি এখনো। অনেকেই ছুটির পর আটকে থাকতে হয়েছে। তাছাড়া এখানে কারেন্ট খোলে 6:30টায়। স্টেজের কাজ কিছু বাকি আছে। আলো না জ্বললে সেসব নাকি ঠিক হবে না। কাজেই আপনি নিশ্চিন্ত থাকুন, 7টা 7:30টার আগে সভা আরম্ভ করতে পারবে না। চা জলখাবারের অবশ্য কোনো ত্রুটি হলো না। ইতিমধ্যে অকারণেই বার কতক চা এসে পৌঁছল। কিন্তু একা এইভাবে প্রায় অন্ধকার ও গরম ঘরে বসে থাকা যে নিতান্ত বিরক্তিকর। প্রায় অন্ধকার বললাম এই জন্য যে যদিও ইলেকট্রিক আলো জ্বলছিল, আলোর জোর ছিল না। হয় কম পাওয়ারের বাল্ব, নয়তো কারেন্টের জোর নেই। তার ওপর তবু যা হোক বৃদ্ধ ভদ্রলোকটি এতক্ষণ বসে 2-1 কথা চালাচ্ছিলেন। তিনিও সন্ধাননিক করতে চলে গেলেন। স্রেফ একা বসে রইলাম জন্তুর মতো। সঙ্গী কতকগুলি কীটপতঙ্গ শুধু। কত কি পোকা আলোয় আকৃষ্ট হয়ে অনবরত ঘরে ঢুকছে। তাদের বিদঘুটে চেহারা দেখলে ভয় করে। এখানকার আরশোলাগুলো পর্যন্ত কিম্ভূত কিমাকার দেখতে। বাইরে ঝিঁঝি পোকার ডাক এত প্রবল যে আশপাশের কোয়ার্টারে কথাবার্তার শব্দ ছাপিয়ে উঠছে। তার সঙ্গে হরেক রকমের নিশাচর পাখির ডাক। এর আগে সে ধরনের আওয়াজ কখনো শুনিনি। সবটা জড়িয়ে মনে হচ্ছে যেন নিশ্চিত রাত্রি। রাগ এবং বিরক্তি এদের ওপর এবং আমার বন্ধুর ওপর তো বটেই, নিজের ওপরও বড় কম হচ্ছিল না। অন্য কোনো সভ্য জায়গা হলে নিজের গাঁটের পয়সা খরচ করে গাড়ি ডেকে চলে যেতাম, কিন্তু এখানে নিরুপায়। অজানা অচেনা জায়গা, জঙ্গলের পথ, মানব সভ্যতা থেকে বহু দূরে। এরা দয়া করে গাড়ি না দিলে যাওয়ার কোনো উপায় নেই। সুতরাং বসে বসে সে বিরক্তি পরিপাক করা ছাড়া আর কিছু করবার নেই। বৃদ্ধ ভদ্রলোকের কথা সত্য করে উদ্যোক্তরা দেখা দিলেন ঠিক 7:30টার সময়। অবশ্যই যারা গাড়ি নিয়ে আমাকে নিতে গেছিলেন তাঁরা আসেননি, বুদ্ধি করে গা ঢাকা দিয়েছিলেন। একটু স্যার দেরি হয়ে গেল, মানে এমন মুশকিল, আজই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আটকে রাখলে। শালা পাঞ্জাবি তো, এসব সাহিত্য সভা টভা অত বোঝে না। ওদের কাছে কাজের দামটাই সবচেয়ে বড়। কিছু মনে করবেন না স্যার, এটুকু মেকআপ করে দেব। কতকগুলো চড়া কথা বললাম, কিন্তু সে কেবল ভস্যে ঘি ঢালা তা বলতে বলতেই বুঝতে পারলাম। তারপর বললাম, আমাকে কিন্তু আগেই ছেড়ে দিতে হবে। আপনাদের ফাংশন থাকে পরে যা হয় করবেন, আমি অতক্ষণ থাকবো না। সে তো নিশ্চয়ই, সে কথা বলতে 9টার মধ্যে ছেড়ে দেব আপনাকে। আশ্বাস দিয়ে উঠলেন 3-4 জন। ছাড়লেন তারা ঠিক 10:30টায়। উপায়ও নেই। উদ্বোধন সঙ্গীত ও সমাপ্তি সঙ্গীত ছাড়া 2টি মাত্র আইটেম, একটি সঙ্গীতালেখ্য আর একটি নৃত্যনাট্য। সঙ্গীতালেখ্যটির কথা সবাই জানেন, কতকগুলো প্রলাপের সঙ্গে কয়েকটি গান বাঁধা। গানটা গাওয়াই উদ্দেশ্য, কিন্তু শুধু গান দিলে যারা গাইতে পারে না তাদের কিছু দেবার থাকে না। তাতেই প্রলাপগুলোর অবতারণা। একজন লেখে, তার কাছ থেকে মোটা চাঁদা পাওয়া যায়। আগে একজনই পড়ত, এখন পড়ে বহু লোকে, সবাই খুশি। আমার অনুমতির কেউ অপেক্ষা করল না বলা বাহুল্য। সভাপতিকে আজকাল সভা পরিচালনা করতে হয় না, করে অন্য লোকে, প্রধানত উদ্যোক্তারা। নইলে চাঁদা ওঠে না। যিনি মাইকে ঘোষণা করবেন তিনি সম্ভবত বেশি কিছু দেন। সুতরাং সভাপতি বরণের পরই সঙ্গীতালেখ্য ঘোষণা করা হলো। 1 ঘন্টার ওপর চলল সে যন্ত্রণা। শেষের দিকে একজনকে ডেকে বললাম যে,
এবারেই আমার বক্তৃতার ব্যবস্থা করুন, নৃত্যনাট্য পরে হবে। আগে হ্যাঁ স্যার, সে আর আপনাকে বলতে হবে না, সব ঠিক আছে। কিন্তু সঙ্গীতালেখ্য শেষ হবার সঙ্গে সঙ্গেই নৃত্যনাট্য ঘোষিত হয়ে গেল। হারমোনিয়ামে সুর উঠল এবং কতকগুলি ফুলের মালা পরা কিশোরী নাচতে নাচতে বেরিয়ে এলো। অগত্যা চিত্রার্পিতের মতো বসে থাকা ছাড়া আর আমার কি করবার থাকতে পারে। রাগ এতই হয়েছিল যে চালে একটা বড় ভুল করে ফেললাম। বক্তৃতা দিতে উঠে কিছু মনের ঝাল ঝাড়লাম উদ্যোক্তাদের সম্বন্ধে। ফলে হয়তো তাঁরা চটে রইলেন এবং আমাকে জব্দ করবার কথা ভাবতে লাগলেন। যাই হোক, সভা থেকে বেরিয়ে আবার সেই টিনের বাংলোর বাইরের ঘরটিতে এসে বসলাম। বড় বড় গাং ফড়িং, বিভৎস চেহারার মথ ও প্রকাণ্ড প্রকাণ্ড গুবরে পোকায় ভরে গেছে ঘর, তার সঙ্গে সেই লম্বা লম্বা ভয়াবহ ধরনের আরশোলা। বললাম, আমি খাওয়া দাওয়া কিছু করব না, দয়া করে আমাকে এখনই ছেড়ে দিন। সকলে হাঁ হাঁ করে উঠলেন। সবই প্রস্তুত, একটু কিছু মুখে না দিলে এরা বড় দুঃখ পাবেন যে স্যার। আর কতক্ষণই বা, গাড়ি যখন তৈরি আছে তখন ব্যস্ত হয়ে লাভ কি? এখন রাত্রিবেলা, পথ ফাঁকা, 3 কোয়ার্টারের মধ্যে শহরে পৌঁছে যাবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বেঁকে দাঁড়ালাম। আমি বসবও না, খাবও না, এখনই আমার গাড়ি চাই। আবারও সেই স্পষ্টবাদী বৃদ্ধ ভদ্রলোকটি আমার গায়ে ঠান্ডা জল ঢেলে দিলেন। এগিয়ে এসে বললেন, গাড়ি তো আমাদের এখানের নয়, গাড়ি হলো পাল ছেঁড়া চা বাগানের ম্যানেজারের। আপনাকে পৌঁছে দিয়ে তার ফ্যামিলিকে আনতে গিয়েছিল। তারা সবাই ফাংশানে ছিলেন। তারই 5 মেয়ে, 2 জন নাচল, 3 জন গানে ছিল। এখন তাদের পৌঁছতে গেছে 7 মাইল 14 মাইল। ফিরে না এলে কোনো উপায় নেই। অসহ্য রাগে এবং নিজের অসহায় অবস্থা বুঝতে পেরে দুঃসহ ক্ষোভে মাথা ধরে উঠল। চোখে যেন জল এসে যেতে লাগলো বিরক্তিতে। কিন্তু সবই হজম করে এসে বসলাম। লুচি ও মুরগির মাংসেও হাত দিতে হলো। রাত হয়েছে, অবিরাম চা খেয়ে খেয়ে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। কিছু না খেলে আরও ভেঙে পড়বে। ওদের ওপর রাগ করে নিজেকে কষ্ট দিয়ে লাভ কি? খেতে খেতে হঠাৎ সব আলো নিভে গেল। ওরে হ্যারিকেন রে, হ্যারিকেন জাল, শিগগির দেখ দেখ, গোলমালে বড্ড ভুল হয়ে গেছে। গৃহকর্তা সেই বৃদ্ধ ভদ্রলোকটির ছেলে চেঁচামেচি শুরু করে দিলেন। কিন্তু ব্যাপারটা কি? শোনা গেল, এখানে প্রত্যহই রাত 11:30টায় কারেন্ট বন্ধ হয়ে যায়। তারপর ফ্যাক্টরির কাজ চালু হয়। ডায়নামো থেকে কারেন্ট তৈরি হয়। তার এত শক্তি নেই যে বাড়ি ও রাস্তার সব আলো জ্বালিয়েও ভারী ভারী মোটর চালায়। এরা নাকি ম্যানেজারকে অনুরোধ করেছিলেন অন্তত ঘণ্টাখানেক বেশি আলো জেলে রাখার। সাহেব ম্যানেজার রাজিও হয়েছিলেন, কিন্তু এখন তিনি নেই। বিজলি ঘরের ইনচার্জ বলছে যে যেহেতু সে কোনো লিখিত অর্ডার পায়নি, সেহেতু নিয়মের ব্যতিক্রম সে করতে পারবে না। এখন উপায় আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে গিয়ে বলার, কিন্তু সে দেখলাম কেউই এগোতে চান না। অগত্যা হ্যারিকেনের আলোতেই ভোজন পর্ব শেষ করে আবার বাইরে এসে বসলাম। চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। সামান্য বসতি, বোধহয় 25-30টি কোয়ার্টার হবে সব জড়িয়ে। সবগুলোই প্রায় নিশুতি হয়ে এসেছে। একটা হ্যারিকেন বা প্রদীপের চিহ্ন কোথাও দেখা যায় না। ওদিকে সম্ভবত মেঘ ঘনিয়ে এসেছে খুব, কারণ গুরু গুরু শব্দ হচ্ছে থেকে থেকে। আকাশের দিকে চেয়ে বোঝবার উপায় নেই। বড় বড় গাছে আকাশ ঢেকে আছে। তাছাড়া এত জোনাকি যে কোনটা তারার আলো আর কোনটা জোনাকি বোঝা মুশকিল। এ বাড়ির এরাও সব শুয়ে পড়লেন।
শুধু গৃহস্বামী বসে বসে হাই তুলছেন আর বিড়ি খাচ্ছেন। আরও আছেন 3-4টি তরুণ ছেলে। নেহাত ঘাড়ে পড়ে রয়েছি, বিদায় না করে যেতে পারছেন না। তাঁরা যেতে চাইলেও এ বাড়ির ইনি সহজে ছাড়বেন না, তা তার মুখ ভাব দেখেই বোঝা গেল। এত স্থানাভাব যে বাকি রাতটুকু শুয়ে যেতে বলবারও সাহস নেই এদের। এই বাইরের ঘরের একটি সংকীর্ণ বিছানাতেও 2টি ছেলে এসে শুয়েছে ইতিমধ্যেই। শুনলাম গৃহস্বামীও ওখানেই শয়ন করবেন। সেটা কি করে সম্ভব তা আজও ভেবে পাইনি। 12টা, ক্রমে 12:30টাও বেজে গেল। এরাও চিন্তিত হয়ে উঠলেন এবার। এত দেরি হবার তো কথা নয়। তবে কি ফিসফিস করে যা কথা হলো ওদের নিজেদের মধ্যে, তাতে করে বুঝলাম গোর্খা ড্রাইভার হয়তো নেশা করে ঘুমিয়ে পড়েছে, গাড়ি আনবার কথা মনে নেই। তখন কথা হলো যে সাইকেল করে কেউ যাবে নাকি। 14 মাইল উঁচু নিচু পাহাড়ে রাস্তা, কে যাবে এই অন্ধকারে? ফিরবেই বা কখন? এদের এতক্ষণের প্রশান্তি নষ্ট হয়ে গেছে, সেই আমার যা শান্তি। নইলে আমার তখন অবর্ণনীয় কষ্ট হচ্ছে। একটু শুতে পেলেই বেঁচে যাই আমি। শোবার মতো একটা নিরিবিলি ভালো জায়গার জন্যে আমি তখন 20-25 টাকা খরচ করতেও রাজি ছিলাম। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আমার। যে গাড়িতে এসেছিলাম সে গাড়ির ইঞ্জিনে গোলমাল আছে। আসবার সময় 2-3বার দাঁড়িয়েছে। এই অন্ধকার বিজন পথে যদি একেবারেই বিগড়ে যায়। ও ধারে তো বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ বড় বড় ফোঁটায় জল পড়ছে। মেঘেরও যে ডাক, তাতে খুব অল্পে ছাড়বে বলে মনে হচ্ছে না। ডুয়ার্সের বৃষ্টি নামলেই প্রবল ধারা শুরু হয়ে যায়। কথাটা বললাম খুলে। এদের মুখ যেন একটু উজ্জ্বল হয়ে উঠল। তাহলে একটু কষ্ট করে লরিতে যাবেন স্যার, লরি কিন্তু একটা হাতের মধ্যেই আছে। এই বৃষ্টিতে খোলা লরি? না, মানে ড্রাইভারের পাশে বসলে খুব জল লাগবে না, বরং একটা বর্ষাতি দিয়ে দিচ্ছি, ড্রাইভারের হাতে ফেরত দেবেন। বলেন তো, আমরাও কেউ সঙ্গে যেতে পারি। অগত্যা তাতেই রাজি হলাম। আর উপায় কি? তখন রাত 1টা বাজে। আমি আর বসতে পারছি না। গৃহস্বামী তো চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছেন অনেকক্ষণ। মুখের কথা খসাতেই একজন ছুটে বেরিয়ে পড়লেন সেই জলের মধ্যেই। কিন্তু তারপরও আধ ঘণ্টাটা সেই দুঃসহ প্রতীক্ষা। বাড়িওয়ালা তো অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছেন। এতক্ষণে ঘুমটা বোধ করি গাঢ় হয়ে এলো। বিছানা থেকে একটা ছেলের নাক ডাকা শোনা যাচ্ছে। যে 2টি তরুণ কর্মকর্তা আমার জন্যে আটকে ছিলেন, তাঁরাও বেশ ঢুলতে শুরু করেছেন। শুধু ঘুম নেই আমার চোখেই। ঘুম আসা সম্ভব নয়। যন্ত্রণায় কোমর পিঠ খসে যাচ্ছে। বসে বসে হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেল। চোখ দুটো করকর করছে। 2টো রগেই অসহ্য টনটনানি। এই অবস্থায় কি ঘুম আসে? অগত্যা বসে বসে বৃষ্টির শব্দ শুনতে লাগলাম। শোনবার মতোই শব্দ। মেঘ ডাকছে মুহুর্মুহু, যেন ভারী ভারী রোলার চালিয়েছে কে আকাশের পথে। গুরু গুরু গুম গুম শব্দ বিদ্যুতের শিখার সঙ্গে সঙ্গে এক প্রান্ত থেকে আরও এক প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। সে শব্দ এই নিস্তব্ধ অরণ্যে দূরে পাহাড়ে পর্যন্ত ভয়াবহ প্রতিধ্বনির সৃষ্টি করছে। বৃষ্টির ফোঁটা পড়বার আওয়াজও কম নয়, কারণ আশেপাশে সব কোয়ার্টারেরই টিনের চাল। বৃষ্টির ফোঁটাই তো বেশ বড়, তার ওপর তার অধিকাংশই গাছপালায় পড়ে আরও বৃহত্তর জলবিন্দু রচিত হয়ে পড়ছে। সে শুধু শব্দ নয়, তাকে কোলাহল বলাই উচিত। অবশেষে দূরে গাড়ির আওয়াজ একটা শোনা গেল, মোটরের এবং হর্নের শব্দ। সচকিত হয়ে উঠলেন এরা। একটু ক্ষীণ আশা আমার মনেও দেখা দিল। সকলে মিলে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। হ্যাঁ, ওই তো আলো দেখা যাচ্ছে। কিন্তু এ যে দুজোড়া আলো, দুদিক থেকে।
লরি আর গাড়ি প্রায় একসঙ্গে এসে পৌঁছল। ড্রাইভার বাহাদুর ভোলেও নি, নেশাও করেনি। গাড়িটাই পথে বিগড়েছিল। গাড়ি সারিয়ে নিয়ে আসতে দেরি হয়ে গেছে। সঙ্গে অন্য লোক তো নেই, তাই এই অন্ধকার পথ। নিজেই টর্চ ধরে সারানো এক হাতে, সুতরাং দেরি তো হতেই পারে। এখন কিসে যাব, গাড়িতে না লরিতে? দুই ড্রাইভারই আশা ও আশঙ্কায় আকুল হয়ে আমার মুখের দিকে চাইল। দুজনেরই ইচ্ছা আমি অপর যান ব্যবহার করি। আমি এদের দিকে ফিরে বললাম, দেখুন, আপনারা আমাকে ঢের কষ্ট দিলেন, এবার আপনাদের একটু কষ্ট করা উচিত। আমি গাড়িতেই যাচ্ছি, কিন্তু আপনাদের কেউ লরি নিয়ে আমাদের সঙ্গে চলুন। এই ভয়াবহ পথ, গাড়ি যদি বিগড়োয় তো কী অবস্থা ভাবুন দেখি। গাড়ির অবস্থা তো বোঝাই যাচ্ছে, লরি কেমন তাই বা কে জানে। একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স সঙ্গে থাকা ভালো। হ্যারিকেনের আলোতেই মুখভাব খুব ভালো করে দেখা যায় না। তবু ঠিক খুশি যে কেউ হলেন না কথাটা শুনে সেটুকু বোঝা গেল। নিঃশব্দে কিছুক্ষণ তিনজনের মুখের দিকে তাকিয়ে থাকার পর একজন বললেন, তাই হোক তাহলে। অভিজিৎ, তুমিই বরং সঙ্গে যাও, তুমি তো তবু কলকবজা একটু বোঝো সোজো। অভিজিৎ অভিহিত ছোকরাটি প্রবল বেগে ঘাড় নাড়ল। যেতে আমি পারি, কিন্তু একা যাব না, আপনারাও সঙ্গে চলুন। কিন্তু ড্রাইভারের পাশে তিনজন তো ধরবে না। তৃতীয়জন বলে উঠলেন, আমার বোনের টাইফয়েড, তা তো জানেনই সুশীলদা, আমি কি করে যাই বলুন। সুশীলদা সামান্য একটু চুপ করে থেকে শুষ্ক কণ্ঠে বললেন, বেশ, আমি যাচ্ছি অভিজিতের সঙ্গে। এই উপলক্ষে তোমার রুগ্ন বোনের কথা যদি মনে পড়ে থাকে তো সেই তবু একটু লাভ। কবে যেন, হ্যাঁ আজই বোধ হয়, তোমার বাবা দুঃখ করছিলেন যে পাড়ার লোক এসে রাত জাগছে, যার বোন সে খবরও রাখে না। যাকগে, এ অভিযোগের অবশ্যই কোনো উত্তর এলো না। যাকে প্রয়োজন সিদ্ধ করতে হবে তাকে সব সময় কথার উত্তর দিতে গেলে চলে না। আর আমি তো একেবারেই নীরব শ্রোতা। কথা কইতে গেলেই নানা বিবেচনার কথা উঠবে, কিন্তু এক্ষেত্রে আমি কোনো বিবেচনা করতে প্রস্তুত নই। যা পাইনি তা আমিই বা দিতে যাব কেন? অগত্যা অভিজিৎ আর সুশীলবাবুকে তৈরি হতে হলো। সেও এক পর্ব। বর্ষাতি, টর্চ প্রভৃতি ঘুমন্ত প্রতিবেশীদের ডেকে সংগ্রহ করে বাড়িতে খবর দিয়ে প্রস্তুত হতে হতে আরও 15 মিনিট কেটে গেল। তারপর এক সময় সত্যি সত্যি সেই দুঃসহ প্রতীক্ষার অবসান ঘটল। আমাদের দুটি গাড়ি ঘোরতর নৈশ দুর্যোগের মধ্যে সুপ্তিমগ্ন ছোট্ট গ্রামটিকে উচ্চকিত করে প্রবল শব্দে স্টার্ট দিল ও অকারণেই হর্ন দিতে দিতে চারিদিক প্রতিধ্বনিত শব্দের কোলাহল তুলে এসে একসময় পাকা সরকারি রাস্তায় উঠল। এরপর আর কোনো হাঙ্গামা নেই, শুধুই চলা। পরপর দুটো কি চা বাগান এলাকার বিরল জনবসতি পেরিয়ে গিয়ে একটানা ঘন বন শুরু হলো। মেঘাচ্ছন্ন রাত্রের অন্ধকারে অরণ্যবসতি একাকার হয়ে গিয়ে সবই নিবিড় বন বলে মনে হচ্ছে। অবশ্য নেহাত হেডলাইটের তীব্র আলোতে দুটো সাইনবোর্ড দেখেই চা বাগানের অস্তিত্ব টের পেয়েছিলাম। কদাচিৎ কোনো ভিজে করগেটের ছাদে আলোটা পিছলেও পড়েছিল দু একবার, কিন্তু এখন আর কিছুই দেখা যাচ্ছে না বন ছাড়া। গাছপালায় লতায় জড়াজড়ি নিরন্ধ্র জঙ্গল শুধু। আমাদের গাড়িটা আগে আগে যাচ্ছে, লরিটা পিছনে। তার হেডলাইটের আলো আমাদের পিছন দিক থেকে এসে গাড়ির মধ্যেটা আলোকিত করছে। আমি নিশ্চিন্ত আছি। অবশ্য মধ্যে মধ্যে পিছনের আলোটা সরে যাচ্ছে, পিছনের অন্ধকারে লুকিয়ে যাচ্ছে কোথায়। তবে তাতে চিন্তার কোনো কারণ বোধ করিনি, কারণ উঁচু নিচু পাহাড়ে পথ, বাঁক ও অজস্র,
সবসময় 2 গাড়ি এক লাইন ধরে চলা সম্ভব নয়। কিন্তু একবার মিনিট 5 মধ্যেও আলোটার পুনরাবির্ভাব না ঘটায় সচেতন হয়ে উঠলাম। বাহাদুরের মনোযোগ আকর্ষণ করে বললাম, একটু দাঁড়াবে নাকি বাহাদুর? ওরা যেন বড্ড পিছিয়ে পড়ছে বলে মনে হচ্ছে। ঘ্যাচাং করে সশব্দে ব্রেক কষল বাহাদুর। পিছিয়ে পড়েছে না পিছন ফিরেছে? কণ্ঠে নিদারুণ সংশয় বাহাদুরের, ঈষৎ ব্যঙ্গও যেন উঁকি মারছে তার সঙ্গে। সংশয়টা প্রায় সঙ্গে সঙ্গেই মনে জেগেছে আমারও। সন্দেহ জিনিসটা বুঝি এমনই মারাত্মক। কিন্তু সত্যি সরে পড়বার এই তো চমৎকার সুযোগ। এতক্ষণে সোজা পিছন দিকে দৌড় মেরেছে ওদের লরি। এতটা পথ যে বৃথা ওদের পশ্চাৎধাবন করব না এটা তো ঠিক। কি করব? প্রশ্ন করল বাহাদুর। একটু গাড়িটা ঘুরিয়ে দেখবে নাকি? ধরো পথে যদি কোথাও বিগড়ে টিগড়ে গিয়ে থাকে। আসলে নিজের নিরাপত্তার চেয়েও ওদের জব্দ করবার নেশা প্রবল হয়ে উঠেছে। তেরে গিয়ে যদি ধরতে পারি তো এবার ওদের আগে দিয়ে নিজে পিছনে থাকব। রাত 2 বাজে। আমার ঘুমের দফা তো শেষ হয়েই গেছে। কাল ভোরেই আর একটা সভা, হয়তো পৌঁছবার সঙ্গে সঙ্গেই প্রস্তুত হবার প্রশ্ন উঠবে। এক্ষেত্রে ওদের এখন ফিরে গিয়ে আরাম করার চেষ্টাটা যদি পণ্ড করতে পারি সেইটাই বড় লাভ। বাহাদুর পূর্ববৎ প্রচ্ছন্ন ব্যঙ্গের সুরে বলল, তাহলে হর্ন দিত ওরা অনেক আগেই। হয়তো দিয়েছে, যা ঝড় জলের শব্দ আর মেঘ ডাকছে। তোমার তো জানলার সব কাঁচ আটা, শুনতে পাওনি হয়তো। বাহাদুর কয়েক মুহূর্ত কি ভেবে নিল, তারপর বলল, দেখুন, সত্যি যদি ওরা ফিরে গিয়ে থাকে তো এতক্ষণ বেশ খানিকটা এগিয়ে গেছে। তাহলে ওদের ধরতে হলে আবার সোজাসুজি কালচিনিতেই ফিরে যেতে হবে। কী লাভ হবে তাতে? তার চেয়ে চলুন, যেমন যাচ্ছি তেমনি গিয়ে আপনাকে তো পৌঁছে দিই। যে বর্ষা নেমেছে তাতে হয়তো খানিকটা পরে শহরে পৌঁছনোই যাবে না। শহরে ঢোকবার মুখে জায়গাটা নিচু, বড় জল জমে। ওর কথায় যে যুক্তি আছে তা মানতেই হলো। আমিও একটু ভেবে নিয়ে বললাম, তাহলে চলো যেমন যাচ্ছিলে। এখন দেখছি ওদের কাউকে এ গাড়িতেই নেওয়া উচিত ছিল। ওরা দল ছাড়া হয়ে থাকবে এত বিবেচনা করতে যাওয়া ঠিক হয়নি। তাহলে অন্তত আমার আসবার সময়টা কষ্ট হতো না। এই পথে একা আজ আর ফিরতেই পারবো না। বাকি রাতটা ওখানেই ওই গাড়িতে বসে কোথাও কাটিয়ে দিতে হবে। বেশ স্পষ্ট অনুযোগের সুর বাহাদুরের কথায়। কিন্তু তখন আর এসব কথায় লাভই বাকি। অগত্যা চুপ করে রইলাম। বাহাদুরও আবার স্টার্ট দিল, অর্থাৎ দেবার চেষ্টা করল, কিন্তু গাড়ি আর নড়ল না। প্রথমটা অত কিছু ভাবিনি, পুরনো গাড়ি ছাড়তে একটু দেরিই হয়। তবে যখন 3-4 মিনিট ধস্তাধস্তির করার পরও কোনো ফল হলো না, তখন হঠাৎ এখানে এই মধ্যপথে গাড়ি অচল হওয়ার সম্ভাব্য ফলাফল কল্পনা করে ব্যাকুল হয়ে উঠলাম। কি হলো বাহাদুর? কি হলো তাই তো বুঝতেই পারছি না বাবু। এরকম তো হবার কথা নয়। খুলে দেখো না একটু। বোধ করি কণ্ঠস্বর অকারণেই তীক্ষ্ণ হয়ে ওঠে। দেখব কি করে? বাহাদুরও ঝেঁঝে ওঠে। এই বৃষ্টিতে কে আলো ধরবে, কে কাজ করবে? একজন একটা বর্ষাতি দিয়ে ঢেকে দাঁড়িয়ে টর্চ ফেললে তবে হয়। তা আপনার সঙ্গে তো একটা ছাতি পর্যন্ত নেই। ওর মেজাজ খারাপ হবার যে অত্যন্ত সঙ্গত কারণ আছে তা বুঝি। ওর সাহিত্যপ্রীতি নেই, সভা সমিতির উদ্যোক্তা নয়ও, এমনকি এ বাগানের লোকও নয়। মিছিমিছি ওর এ দুর্ভোগ কেন? সুতরাং ভয়ে ভয়ে ঈষৎ অনুনয়ের ভঙ্গিতেই বলি, তা আমি না হয় নেমে টর্চ ধরছি, তুমি দেখো কোথায় কি বিগড়েছে। একটু ভিজবো হয়তো, তার কি করা যাবে, গরজ বড় বালাই। বাহাদুর দেখলাম সংকোচের বিশেষ ধার ধারে না। সে বললে, একটু নয় বেশ ভিজবেন, কিন্তু আপনি ভিজলেও কোনো সুবিধে হবে না।
এই জলের মধ্যে ইঞ্জিন খুলে কাজ করব কি করে? ওপরে একটা কিছু আড়াল দরকার। আমার এই একটি পুরনো বর্ষাতি ভরসা, এ যদি ঢাকা দিই তো আমি গায়ে দেব কি? আমি ভিজতে পারবো না। 3 মাস আগেই আমার নিউমোনিয়া হয়েছিল। এবার আর তিক্ততা চেপে রাখতে পারি না। বলি, বেশ হয়েছিল, তবে আর কি? আপদের শাস্তি? সারা রাত গাড়িতেই বসে কাটাই। সকালে যদি কেউ এদিকে আসে তো ভালো, নইলে হেঁটেই ফিরতে হবে। অবশ্য তার আগে যদি বাঘ ভালুকে খেয়ে না শেষ করে। গাড়িতে বসে থাকলে বাঘ ভালুকে খেতে পারবে না, সেসব কিছু ভাববেন না। জানালার কাঁচ ভেঙে বাঘে ধরে নিয়ে গেছে এ কখনো শুনিনি। তবে হাতির কথা আলাদা। তেমন বজ্জাত হাতি হলে গাড়ি শুদ্ধ উল্টে নিয়ে যাবে। তা কই, এদিকে তো এতদিন গাড়ি চালাচ্ছি, হাতির পালে তো পড়িনি কোনো দিন। খুব যে ভরসা পেলাম না তা বলা বাহুল্য। তবে বললামও না আর কিছু। কী বা বলবো? অদৃষ্ট ছাড়া এখন তো আর পথও নেই। যা আছে অদৃষ্টে তাই হবে। তাছাড়া সত্যি কথা বলতে কি, রাগে, বিরক্তিতে, দৈহিক কষ্টে চোখে আমার তখন জল এসে গিয়েছে। কথা বলার মতো অবস্থাও নেই। বাহাদুর বোধহয় আমার অবস্থাটা বুঝল, হয়তো তার মায়াও হলো একটু। সে বলল, আপনি মিনিট কতক একা বসতে পারবেন? আমি তাহলে একটু খোঁজ করে দেখি ওদের। যদি সত্যিই কোথাও আটকে গিয়ে থাকে, ওদের পেলে গাড়িটাও মেরামত হয়। চাই কি লরিতে বসে চলেও যেতে পারেন আপনি। একা বসতে পারবেন? এ প্রশ্নটার মধ্যে যে চ্যালেঞ্জ ছিল তা গ্রহণ করা ছাড়া আমার গত্যন্তর কি? কলকাতার বাবুদের দুর্নাম প্রমাণিত করতে রাজি নই আমি। তাছাড়া যদিই একটা উপায় হয় এই অকুল সমুদ্র থেকে রক্ষা পাওয়ার, সেটাও বিবেচ্য। সুতরাং উত্তর দিলুম, তার পারবো না কেন, লক করে বসে থাকবো? তুমি থাকলেই বা কতটা আটকাবে? তবে তুমি কত দূর এই জলে হাঁটবে? না, বেশি দূর কি আর পারবো? যদি 200-400 গজের মধ্যে থাকে, কি মাইলটাকের মধ্যে। ওই আগের বাঁকটার আড়ালে থাকলেও এখান থেকে টের পাওয়া মুশকিল, বুঝলেন না? বলতে বলতেই সে বর্ষাতিটা গুছিয়ে গায়ে দিয়ে টর্চ নিয়ে নেমে পড়ল। তারপর শুধু তার হাতের আলোটা ছাড়া আর কিছু দেখা সম্ভব নয়, দেখা গেলও না। পিছনের সেই নিবিড় কালো আঁধার আর দৃষ্টিনাশা প্রবল বর্ষণের মধ্যে তার টর্চের আলোটা একটি সূক্ষ্ম রেখার মতো এঁকে বেঁকে যেতে যেতে ক্রমশ সূক্ষ্মতর হয়ে হয়ে একসময় সেই অন্ধকারেই মিলিয়ে গেল। অতঃপর নিশ্চিম নিশ্চিহ্নতার মধ্যে সম্পূর্ণ মিশে গেলাম আমি। এমনকি গাড়িটার অস্তিত্বও হাত দিয়ে অনুভব করতে হচ্ছে। দেখার কোনো উপায় নেই। কোথাও এতটুকু আলো নেই। ওপরে আকাশেরও কোনো অস্তিত্ব টের পাচ্ছি না। আকাশে, অরণ্যে, পথে সব একাকার হয়ে গিয়েছে। যেন মনে হচ্ছে সৃষ্টির আদি যুগে, জীব সৃষ্টিরও আগে যে প্রলয়ঙ্কর বর্ষণের কথা ইতিহাসে পড়ি, হঠাৎ সেই যুগেই গিয়ে পড়েছি আমি, একটি মাত্র জীবিত প্রাণী। শুধু মধ্যে মধ্যে বিদ্যুৎ চমকের ফলে একবার বর্তমান সভ্যতা সম্বন্ধে সচেতন হয়ে উঠছি। সামনে পিছনে বিসর্পিত টারম্যাক রাস্তাটা দেখা যাচ্ছে। তাও শুধু ওই রাস্তাটাই। তাছাড়া তো সেই দুদিকে নিরন্ধ্র বন এবং ওপরে স্লেট রঙের ক্রুদ্ধ আকাশ। আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। মানুষ তো দূরের কথা, অপর কোনো প্রাণীর চিহ্ন পেলেও বাঁচতাম। সে সময় মনে হচ্ছিল একটা বাঘ ভালুকের দেখা পেলেও মন্দ হতো না। তবু বিশ্বাস হতো যে আমি বেঁচে আছি। চুপ করে স্থাণুর মতো বসে থাকা, তার ওপর এই অপরিসীম শারীরিক ক্লান্তি। তাই তখন নিজের অজ্ঞাত সারেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছি, টের পাইনি। একেবারে হঠাৎ কানের কাছে একটা কাশি কিংবা গলা খাঁকারির শব্দ পেয়ে ধর্মরিয়ে চমকে জেগে উঠলাম। কে কে? বাহাদুর?
প্রশ্ন করি বটে, কিন্তু গলাটা নিজের কাছেই কেমন অদ্ভুত শোনায়। আর প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই প্রশ্নের ব্যর্থতা ধরা পড়ে, কারণ গাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁচে যে টোকা দিচ্ছে সে বাহাদুর নয়। অত কাছে বলে তার সাদা পোশাকটা অন্ধকারেও দেখা যাচ্ছিল। স্পষ্ট মনে আছে বাহাদুরের খাকি শার্ট ছিল গায়ে। তাছাড়া ঠিক সেই সময় একবার বিদ্যুৎ চমকে ওঠার সঙ্গে সঙ্গেই দেখলাম সাহেবী পোশাক পরা লোক একজন, এবং সম্ভবত সাহেবী। নিমেষে ভয়ে যেন আড়ষ্ট হয়ে গেলাম। এই বিজন অরণ্যে লোকালয় থেকে অন্তত 7-8 মাইল দূরে ঘোর বর্ষায় সাহেব কোথা থেকে এলো? কিন্তু সে ওই নিমেষ মাত্র। পরক্ষণেই এই আতঙ্কের ছেলে মানুষটা নিজের কাছেই ধরা পড়ল। নিশ্চয় সাহেবও এই পথে যাচ্ছিল। আমার গাড়ি অন্ধকারে এমন নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখে খোঁজ করতে নেমেছে। ওদের যাতে এ ভদ্রতা খুব আছে। আশ্বস্ত হয়ে বোধহয় আনন্দের চোটেই তাড়াতাড়ি জানলাটা 2 ইঞ্চি নামিয়ে দিই। সঙ্গে সঙ্গে খানিকটা দমকা ঝোড়ো বাতাস আর খানিকটা জল ঢুকে যায় ভেতরে। সেই সঙ্গে পুরোপুরি ইংরেজি কণ্ঠে প্রশ্ন আসে, ওয়েল, ক্যান আই ডু এনিথিং ফর ইউ জেন্টলম্যান? আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি? সে কে, কোথা থেকে এলো এবং তার গাড়ি বা কোথায়, এসব খবর নেবার কথা মাথাতেই এলো না। এতক্ষণে একটা মানব কণ্ঠ শুনে এবং বলিষ্ঠ ইংরেজকে হাতের কাছে পেয়ে মনের আনন্দে গলগল করে সব দুঃখ খুলে বললাম। অবশ্যই সংক্ষেপে, কারণ ওইটুকু খোলা দিয়েই জল এসে রীতিমতো ভিজিয়ে দিচ্ছিল আমায়। সব শুনে সাহেব একটা প্রবল সহানুভূতিসূচক শব্দ করে বলল, দেখি কি ব্যাপার ইঞ্জিনের। তারপর আর বিন্দুমাত্র বিলম্ব না করে সামনের দিকে এগিয়ে গিয়ে ইঞ্জিনের চাকাটা খুলে ফেলল। সেই অন্ধকারে, সেই মুষলধারা বৃষ্টির মধ্যে কি দেখল আর কি করল কে জানে। একটু পরেই ঢাকাটা আবার বন্ধ করে সামনের দরজাটা খুলে ভিতরে বসে গাড়িতে স্টার্ট দিল। এতক্ষণে নীরব মৃতপ্রায় যন্ত্র যেন কোন মায়াবী জাদুকরের ছোঁয়ায় প্রাণ পেয়ে গর্জন করে উঠল। রুদ্ধগতি গাড়ি কাঁপতে লাগলো থরথর করে ইঙ্গিতের অপেক্ষায়। নাও, এখন পারফেক্টলি অলরাইট হয়ে গেছে। চলো বরং তোমাকে পৌঁছে দিয়ে আসি। আলিপুর যাবে তো? বলার সঙ্গে সঙ্গেই গাড়ি ছেড়ে দিল সে। অনুমতির অপেক্ষাও করল না। প্রথমটা খুশি হয়েছিলাম। কি হচ্ছে ভালো করে তলিয়ে না বুঝে একটা স্বস্তির নিঃশ্বাসও ফেলেছিলাম। কিন্তু একটুখানি যাবার পরই সবটা যেন ভালো করে মনে পড়ে গেল। কিন্তু বাহাদুর যে পড়ে রইল। দাঁতে দাঁত চেপে সাহেব বলল, চুলোয় যাক বাহাদুর, সে তার ব্যবস্থা করে নেবে। এখন তার ভাবনা ভাবতে হবে না, তুমি তোমার ভাবনা ভাবো। সচেতন হবার সঙ্গে সঙ্গেই আরও একটা জটিল সংশয় দেখা দিয়েছিল মনে। বললাম, কিন্তু তোমার গাড়ি কোথায়? তুমি কোথায় যাচ্ছিলে? সে গাড়ির কি হলো? কই দেখলাম না তো। তুমি বড্ড পরের জন্য মাথা ঘামাও বাবু। আগে নিজে বাঁচো, তারপর পরের চিন্তা করো। এই বলে একটু শব্দ করে হাসল সে। সামান্য হাসি, অতি ক্ষীণ একটা ধাতব শব্দের মতো, কিন্তু তাতেই বুকের মধ্যেটা যেন কেমন অকারণ আতঙ্কে গুড়গুড় করে উঠল। আর সেই সময়ে আর একটা কথা মনে পড়ল। বাইরে প্রলয়কাণ্ড চলছে। এরকম বর্ষণ, এত বড় বড় জলের বিন্দু, আমরা শহরের লোক দেখা তো দূরে থাক, কল্পনাই করতে পারি না। এই বৃষ্টিতে লোকটা বাইরে দাঁড়িয়েছিল, তাতে তো ভিজে নেতা হয়ে যাবার কথা। কিন্তু যতদূর মনে হচ্ছে সেরকম জলের আভাস তো টের পাচ্ছি না। কথাটা ভাবছি এমন সময় আর একবার
বজ্র গর্জনের সঙ্গে বিদ্যুৎ চমকালো। বেশ অনেকক্ষণ ধরে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জ্বালিয়ে দিয়ে গেল সে বিদ্যুৎ। তারই আলোতে স্পষ্ট দেখলাম, আমারই চোখ থেকে বোধহয় মাত্র 1 হাত দূরে, দেখার কোনো অসুবিধাও নেই, তার সাদা পোশাক নিভাঁজ স্ত্রীর সমস্ত গৌরব নিয়ে অনাদ্রই রয়েছে। একটা দিক দিশাহারা আতঙ্কে কিছুক্ষণের জন্য না রইল কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াবার ক্ষমতা, আর না রইল কথা কওয়ার শক্তি। বিমূঢ় জ্বরের মতো বসে রইলাম। তারপরই বোধহয় প্রাণপণ চেষ্টায় বিকট চিৎকার করে উঠলাম, থামাও থামাও, গাড়ি থামাও এখনই, আমি আর যাব না, আমি নেমে যাব। কোনো উত্তর এলো না সামনে থেকে। শুনতে পেলে কিনা তাও বোঝা গেল না, কিন্তু গাড়িও থামল না, বরং মনে হলো যেন তার গতি বেড়ে গেল আরও। কি করব? দরজা খুলে রাস্তায় লাফিয়ে পড়ব? কিন্তু সে তো নিশ্চিত মৃত্যু। ওর গলাটা টিপে ধরব? উত্তর প্রশ্নের সঙ্গে সঙ্গেই নিজের মনেই টের পেলাম সে সাহস হবে না। তবে যে কি করব সেইটাই ভেবে ঠিক করতে পারলাম না। কিছুই ঢুকলো না মাথায়। অসহায়ভাবে বাইরের দিকে চেয়ে বসে রইলাম শুধু। হু হু করে ছুটে চলতে লাগলো গাড়ি, এত জোরে যে হেডলাইটের তীব্র আলোতেই সামনের গাছপালাগুলো এলাকার আবছা মেঘের মতো মনে হতে লাগলো। কিছুই বোঝা যায় না, কিছুই দেখা যায় না। ক্রমে বেগ এত বাড়ল যেন মনে হলো চাকাগুলো আর মাটি স্পর্শ করে চলছে না, এরোপ্লেনের মতো বাতাসে ভর দিয়ে ছুটছে। কি একটা বলতে চেষ্টা করলাম, আবারও পারলাম না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনো মতেই স্বর ফুটল না তাতে। ঘামে সমস্ত কাপড় জামা ভিজে গায়ের সঙ্গে জড়িয়ে গেছে, হাতে পায়ে কোনো জোর নেই। তবে কি অন্তিম যাত্রাতেই চলেছি? জীবনের এপারে কি কোথাও এ চলার শেষ হবে না? আমাকে নিয়ে যাবার জন্যই কি প্রকৃতির এ প্রলয়ায়োজন? কত কি এলোমেলো চিন্তা মাথায় আসতে লাগলো, কত কি নিরুত্তর প্রশ্ন। ভয়ে কি পাগল হয়ে গেলাম নাকি? অসার অনড় হয়েই বসে আছি। অকস্মাৎ সামনে দূরে আর একটা কি সাদা মতো নজরে পড়ল, বহু দূরে। কি পদার্থ? গরু কি মানুষ কি অন্য কোনো বস্তু? কিছুই ঠাউর হলো না। কিন্তু সাহেব আর একবার হেসে উঠল। আবারও সেই মৃদু অথচ কঠিন ধাতব শব্দ পাওয়া গেল একটা। আবারও কাঁটা দিয়ে উঠল সর্বাঙ্গে, শিরশির করে উঠল সমস্ত দেহটা। কিন্তু ততক্ষণে গাড়ি আরও এগিয়ে গেছে, সেই সাদা মতো পদার্থটা কাছে এসেছে। আর বুঝতে কোনো বাধা নেই, দেখতেও না, আলোটা সম্পূর্ণই ওর ওপর পড়েছে। মেয়ে ছেলে, তরুণী বাঙালির মেয়ে একটি, ঘরোয়া ধরনের শাড়ি পরে স্থির অবিচলভাবে দাঁড়িয়ে আছে পথের ঠিক মাঝখানে, এই দিকেই চেয়ে আছে। আরও কাছে আসতে বোঝা গেল বেশ সুশ্রী মেয়ে, ভদ্রবংশের তো বটেই। কিন্তু গাড়ি যে সোজা ওর দিকেই ছুটে চলেছে। আরে ও যে নড়ে না। সাহেব, হর্ন দাও, দেখতে পাচ্ছ না? নিজের অজ্ঞাতসারেই কণ্ঠে স্বর ফুটেছে কখন, উৎকণ্ঠায় আতঙ্কে গেছি ভুলে। নিজের অবস্থার কথা মনে নেই আর। এই আসন্ন সর্বনাশ, শোচনীয় দুর্ঘটনাটাই প্রবল ও প্রধান হয়ে উঠেছে তখন। সাহেব আরেকটু হাসল শুধু। মেয়েটাই বা সরছে না কেন? ও কি তাহলে মরতেই চায়? এই গহন বনে ওই বা এলো কোথা থেকে? তবে কি? কিন্তু আর কিছু ভাবার সময় নেই তখন, আর কোনো সময়ই নেই। ওকে বাঁচাবারও না। গাড়ি সোজা নক্ষত্র বেগে ওর দিকে এগিয়ে চলেছে। ওর ওপরই এসে পড়ল যে। আর সামান্য, আর 4 হাত। আর না, আর বাঁচানো গেল না। মেয়েটা যেন ঝাঁপিয়ে পড়ল গাড়ির সামনে, নিশ্চিত মৃত্যুর সামনে। আতঙ্কে দুঃখে ক্ষোভে প্রাণপণে চিৎকার করে উঠলাম। প্রচণ্ড নাড়া খেল গাড়িটা, তীব্র ঝাঁকানি লাগলো একটা, বোধহয় ওই মেয়েটার দেহে ধাক্কা খেই। তারপর সেও আর্তনাদের মতো একটা দারুণ শব্দ করে গেল থেমে। আর সঙ্গে সঙ্গে সম্ভবত
সেই প্রবল ধাক্কাতেই হেডলাইট দুটোও নিভে গেল। তারপর সব আবার চুপচাপ, আবার সেই নিশ্চিম নিরন্ধ্র অন্ধকার, শুধু একটানা বৃষ্টির রিমঝিম শব্দ, আর মধ্যে মধ্যে দুরাগত মেঘগর্জন, গুরু গুরু গুম গুম। তখন কিছু ভাবছি না ঠিক, কিছু করার তো উপায় নেই। সব শক্তি গেছে নিঃশেষ হয়ে, সব চেতনা গেছে হারিয়ে। চুপ করে বসে আছি শুধু। এমন সময় আবারও গাড়ির ঠিক পাশে কার একটা কাশির শব্দ হলো। একটা যেন সূক্ষ্ম আলোর রেখার মতো কি চোখের সামনে দিয়ে চলে গেল এক নিমেষে। ব্যাস, আর আমার কোনো জ্ঞান নেই। ঠিক কি ভেবেছি, কি করেছি তা আর আজ বলতে পারবো না। তবে নাকি বিকট একটা চিৎকার করে দরজা খুলে লাফ দিয়ে পড়েছিলাম রাস্তায়। অন্তত বাহাদুর তাই বলেছিল। বাবু, বাবু, ও কি করছেন? এই যে আমি বাহাদুর। চিনতে পারছেন না আমায়? ভয় পেলেন নাকি? হয়তো বাইরের ঠান্ডা বাতাসে, হয়তো বৃষ্টির জলে, অথবা বাহাদুরের কণ্ঠস্বরে, কিসে জানি না, যেন প্রকৃতিস্থ হলাম একটু। ভীত কম্পিত কণ্ঠে বললাম, বাহাদুর, তুমি কোথা থেকে এলে? কেমন করে এলে? এতক্ষণ কোথায় ছিলে? আমি তো বহুদূর চলে এসেছি। কি করে ধরলে আমায়? কি বলছেন বাবু জাতা? ভয়ে পাগল হয়ে গেলেন নাকি? এই জন্যেই তখন আগে বাজিয়ে নিয়েছিলাম যে থাকতে পারবেন কি না। আপনারা শহরের লোক, আপনাদের দৌড় তো আমি জানি। নিন, উঠুন গাড়িতে। বাহাদুরের বিদ্রূপে ও তিরস্কারে আরও অনেকটাই প্রকৃতিস্থ হয়ে গেলাম। লজ্জিতভাবে তাড়াতাড়ি দৌড় খুলে গাড়িতে উঠে পড়লাম। কিন্তু ওইটুকুতেই ভিজতে আর কিছু বাকি রইল না। বাহাদুরও উঠে বসল গাড়িতে। বর্ষাতিটা খুলে নিচে ফেলে দিয়ে বলল, আরও আপনার ভাবনাতেই আমি বেশি দূর যেতে পারলাম না। কত, বড়জোর 15-20 মিনিট তো গেছি, তাতেই এত ভয় পেয়ে গেলেন? স্পষ্ট অবজ্ঞা আর বিদ্রূপ তার কথায়। কিন্তু 15-20 মিনিট? লোকটা বলে কি? সত্যি কি আমি ভয়ে পাগল হয়ে গেছি? আস্তে আস্তে প্রশ্ন করি, ওদের পাত্তা পেলে? না, তারা এতক্ষণে ঘরে ফিরে গিয়ে দরজা দিয়ে শুয়ে পড়েছে। তিক্ত কণ্ঠে উত্তর দেয় বাহাদুর, আমারই দুর্ভোগ, এখন সারা রাত এইখানে বসে কাটাই। কালও 8 মাইল না হাঁটলে উপায় হবে না। এক যদি কোনো চলতি ট্রাক বা লরি এসে পড়ে তো তবু বাঁচোয়া। একটুখানি চুপ করে থেকে বাহাদুরকে বলি, একবার স্টার্টটা দিয়ে দেখবে এখন চলছে কি না? মাথা খারাপ নাকি বাবু? তখন অত ধস্তাধস্তি করলুম তাই চলল না, এখন তো সব ঠান্ডা হয়ে বসে আছে। ওর ভাবভঙ্গি দেখে বারবারই মনে হচ্ছিল যে আর কিছু না বলাই উচিত। তবু কি মনে হলো, প্রায় মরিয়া হয়েই বলে ফেললাম, তবু একবার দেখোই না, আমি বলছি, একবার চেষ্টা করো। তোমার তো কোনো কষ্ট নেই, এটুকু তো বসে বসেই পারবে। বিরক্তি চাপবার কোনো চেষ্টা করল না বাহাদুর, তবে কথাটা শুনল। বোধহয় আমাকে অপ্রতিভ করার জন্যই পরে অনেক বেশি অপমান করতে পারবে এই ভরসায়। নিতান্ত তাচ্ছিল্য ভরে সুইচটা টিপে ক্লাচে হাত দিল, আর সঙ্গে সঙ্গে সেই অনড় অচল যন্ত্রটা যেন প্রবল গর্জন করে উঠল। গাড়িটা কাঁপতে লাগলো থরথর করে। ইঞ্জিন যে স্টার্ট নিয়েছে সে সম্বন্ধে আর কোনো রকম সন্দেহের অবকাশ রইল না। আরে, বহুত তজ্জব বাত! একটা বিস্ময়সূচক ধ্বনি করে চমকে ওঠে বাহাদুর। অবাক হয়ে বলে, এ কী ব্যাপার বাবু? আপনি কি কিছু করেছিলেন? আপনি কি জানেন এসব মেরামতির কাজ? তাহলে তখন বললেন না কেন? বলছি, তার আগে তুমি এখান থেকে একটু এগিয়ে যাও দেখি। এবার আর বাহাদুর কোনো আপত্তি করল না, বিনা বাক্যব্যয়ে গাড়ি ছেড়ে দিল। খানিকটা চলবার পর মনে জোর পেলুম খানিকটা। মনের মধ্যে কিছু পূর্বের অভিজ্ঞতাটাও ভেবে একটু গুছিয়ে নিতে পারলুম। তখন ইঙ্গিতে ওকে থামতে বলে একে একে সব বললুম।
শুনতে শুনতেই যে বার কতক শিউরে উঠল ও, তাই অন্ধকারেই টের পাওয়া গেল। দুহাত নিজের কানে ও নাকে ঠেকিয়ে হাত জোর করে প্রণাম করল কাকে। তারপর রীতিমতো কম্পিত কণ্ঠে বলল, জয় রামজি কি, জয় শিবজি কি। মা কালী আর আপনার গুরুজির বহুত কৃপা, তাই আজ প্রাণে বেঁচেছেন, নইলে এক আঁধেরা রাত আর আপনি একা, আপনার তো অপঘাত হবারই কথা। হ্যাঁ, ওরা এখানেই থাকে, আমি শুনেছি বহুতবার, তবে কথাটা মনে ছিল না, নইলে আপনাকে ছেড়ে যেতাম না। অবশ্য আমি কখনো দেখিনি, আর দেখবই বা কী করে, আমি তো এত রাত্রে কখনো গাড়ি চালাইনি এ পথে। ওরা এই রাত 2-3টের সময় নাকি পথে বেরোয়। কিন্তু ওরা কারা? এমনভাবে এখানে ঘুরে বেড়ায় কেন? এখানেই বা এলো কী করে? একজন তো দেখলাম সাহেব, তার সঙ্গে ও বাঙালির মেয়ে, সেও কি অপদেবতা? যা দেখলাম সবই মায়া। আচ্ছা, গাড়ি তুমি যেখানে ছেড়ে গিয়েছিলে সেখানেই পেলে? রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করি অনেকগুলো। ঠিক সেখানেই পেয়েছি বাবু, একটা বড় শিরীষ গাছ চিহ্ন করা ছিল, ওখানটার মস্ত বাঁক বলে সরকার থেকে সাদা দাগ দিয়ে গিয়েছে কাঠের গুঁড়িতে। তারপর একটু হেসে শুরু করলো, হ্যাঁ বাবু, ওরা দুজনেই ভূত, শুনবেন ওদের গল্প? প্রশ্ন করল বটে, তবে সম্মতির অপেক্ষা করল না। বাহাদুর যা বলল তা সংক্ষেপে এই জায়গাটায় এর আগে একটা বড় চা বাগান ছিল, ডাইনিমারা চা বাগান, সাহেবের বাগান, সাহেবই ম্যানেজার থাকত। বেশি দিনের কথাও নয়, 40 বছর আগে ওই সাহেব আসে এদেশে, রোল্যান্ড সাহেব, নতুন ম্যানেজার হয়ে, মালিকের ভাগ্নে, সুতরাং ঠিক সাধারণ মাইনে করা কর্মচারীর মতো নয়, মালিকের মতোই যা খুশি তাই করত। অত্যন্ত মদ্যপ আর লম্পট ছিল লোকটা। এখানে এসে চা বাগানের মেয়েদের কারুরই সর্বনাশ করতে বাকি রাখেনি, কিন্তু ওদের নিয়েই চলছিল, ভদ্রলোকদের দিকে হাত বাড়ায়নি। হঠাৎ ওখানকার বড়বাবুর রানী বলে মেয়ে সাহেবের চোখে পড়ে গেল। সাহেব পাগল হয়ে উঠল, রানীকে তার চাই। তিনি লোক দিয়ে বড়বাবুকে বিস্তর টাকা কবুল করলেন, একটা রাত পেলেই চলবে তার জন্য 1000 টাকা পর্যন্ত দিতে রাজি আছেন। বড়বাবু ছিলেন সাত্ত্বিক প্রকৃতির লোক, প্রাচীন ব্রাহ্মণ বংশের ছেলে। তিনি ঘৃণার সঙ্গে সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তখন শুরু হলো নানা রকমের জুলুম। দূরের কোনো পাহাড়ে দেশ হলে কিংবা আগেকার দিন হলে জোর করেই কাজ উদ্ধার করত সাহেব, কিন্তু এক্ষেত্রে সোজাসুজি জোর করতে পারল না। অন্য দিক দিয়ে জব্দ করবার চেষ্টা করতে লাগলো। শেষে বিরক্ত হয়ে বড়বাবু চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় চলে যেতে চাইলেন। শিকার হাতছাড়া হয় দেখে সাহেব এক মহা শয়তানি করল, তহবিল তছরূপের দায়ে জড়িয়ে ওকে গ্রেপ্তার করল। সাহেবের টাকা ছিল, আর সে সময় এদেশে সাধারণ কেরানিদের মধ্যে ও জিনিসটির তেমন সচ্ছলতা ছিল না। টাকা খাইয়ে বড়বাবুরই জন 2 অ্যাসিস্ট্যান্টকে সাক্ষী খাড়া করল। খাতাপত্র রাতারাতি পাল্টে দেবার ব্যবস্থা হলো। প্রথমটা বড়বাবু অত ভয় পাননি, শেষে গতিক দেখে প্রমাদ গুনলেন। স্ত্রী আর ছেলেমেয়েদের বলে পাঠালেন সব ফেলে রেখে কোনো মতে প্রাণ নিয়ে এখান থেকে পালাতে। তার অদৃষ্টে যা আছে তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু যে জন্যে এত কাণ্ড সেই মেয়ের ইজ্জতটাও না যায় শেষ পর্যন্ত। ওর স্ত্রী সেই চেষ্টাই করতে লাগলেন, তবে তাও যে সম্ভব হবে না গোড়া থেকেই সেটা বোঝা গেল। কিন্তু শেষ পর্যন্ত যে রানীর জন্য এত, সেই রানী সব ওলটপালট করে দিল। সে এবার ব্যাপারটা নিজের হাতে তুলে নিলে। শটান সোজা সাহেবের বাংলোয় গিয়ে বললে যে সে নিজেই এসে ধরা দিতে প্রস্তুত আছে যদি সাহেব
তার বাবার নামে নালিশ তুলে নিয়ে সসম্মানে মুক্তি দেয় এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা, মাইনের টাকা সব মিটিয়ে দিয়ে আরও 2000 টাকা বেশি দেয়। সাহেব তখনই রাজি হয়ে গেল, শুধু বললে, জামিন? রানী জবাব দিলে, জামিন আমি আমার মার নামে দিব্যি গেলে যাচ্ছি, এ কথার নড়চড় হবে না। সন্ধ্যার মধ্যে তুমি তোমার কাজ শেষ করো, আমি রাত 8টার মধ্যে তোমার বাংলোয় হাজির হব। সাহেব তো মহা খুশি, আনন্দে শীষ দিয়ে উঠল। তবে সেও বাহাদুর ছেলে। সেই দিনই অবশিষ্ট ঘণ্টার মধ্যেই ওদের চুক্তি তার দিকের শর্ত নিঃশেষে পালন করলে, এমনকি সকলের সামনে বড়বাবুর কাছে ক্ষমা প্রার্থনাও করলে। জানালো সে অনুতপ্ত। সকলেই সেই কথা জানল, এমনকি বড়বাবুও, কারণ রানীর এই ব্যাপার কেউ জানত না। তবুও বড়বাবু যাত্রার তোড়জোড় শুরু করলেন। এখানে বেশি দিন থাকা নিরাপদ নয়। কে জানে মাতালটার মতি বদলাতে কতক্ষণ। কেউই কিছু জানল না। তখন এদিকে বিজলির আলো হয়নি, হলেও কিছু রাস্তায় আলো থাকত না। কালো কাপড় পরে বেরিয়ে কখন সাহেবের বাংলোয় গিয়ে 8 ঘণ্টার মধ্যে ফিরে এসেছিল রানী, তা কেউ টের পায়নি। ওর কথা মতো সমস্ত ঝি চাকরকে সে সময়টা সরিয়ে দিয়েছিল সাহেব। কথাটা ছড়াবে সে সম্ভাবনা ছিল না। সাহেব খুব খুশি। ব্যাপারটা ভালোই মিটে গেছে বলে নিশ্চিন্ত। খুশি মনেই ফুর্তি করতে শহরে গিয়েছিল। বহু রাত্রি পর্যন্ত ক্লাবে চেঁচামেচি হল্লা করে মদ খেয়ে বাগানে ফিরছিল। সে স্বপ্নেও ভাবেনি যে রানীর মনে এই ছিল। ঘটনাটা ঘটেছিল ঠিক ওই জায়গাটাতেই, আমাদের গাড়ি যেখানে ছিল। রানী একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়েছিল ওরই অপেক্ষায়। পুরো স্পিডে গাড়ি আসছে, এমন সময় পথের মাঝখানে এসে দাঁড়ালো সে। সাহেবের তখন মদে আচ্ছন্ন দৃষ্টি। যখন বুঝল এবং চিনতে পারল, তখন আর ব্রেক কষবার সময় ছিল না। ওরই গাড়ির চাকার তলায় পিষে গেল রানী। এরপর যে কি হলো, যেন একেবারে জন্তু হয়ে গেল সাহেব। তারপর বেঁচেও ছিল মোটে 7-8টা দিন। একদিন গভীর রাত্রে সেই বড় গাছটারই একটা ডালে গলায় ফাঁস লাগিয়ে মরল সে। তারপর থেকেই নাকি ওরা দুজন এখানে আছে। দৈবাত কোনো দিন রাত্রে একা এ পথে কেউ গেলে ওদের দেখতে পায়। বেশ বড় কটা দুর্ঘটনাও ঘটেছে এখানে। গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চুর হয়ে গেছে গাড়ি, অকারণেই বলতে গেলে। তারপর থেকেই এখানকার চা বাগানটা নষ্ট হয়ে গেছে, জানালো বাহাদুর। অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ নাকি টিকতে পারেনি। এমন সব উপদ্রব হতে লাগলো যে বাঙালি তো বাঙালি, সাহেবরা পর্যন্ত পালাতে পথ পেলে না বাগান ছেড়ে। তবু তো সেই গলায় দড়ি গাছটা ওরা কেটে পুড়িয়ে দিয়েছিল, কিছু যোগ হোমও করেছিল। কিন্তু সাহেবের বাগান, সাহেবরা তো আর ওসব করবে না। তার সম্পত্তি থাক আর যাক, গেলই অবশ্য। এমনি পড়েই যন্ত্রপাতি সব গেল নষ্ট হয়ে, বাড়িঘর গেল ভেঙে। সকলকার মনেই এমন ভয় ঢুকে গেল যে অত দামি জিনিস পড়ে নষ্ট হলো, তবু কোনো চোর পর্যন্ত এলো না চুরি করতে। এখনও জঙ্গলের মধ্যে খোঁজ করলে হয়তো সেসব জিনিস খুঁজে পাবেন। এই পর্যন্ত বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বাহাদুর। কয়েক মুহূর্ত চুপ করে বসে রইল সে। আমি ঘড়িটা দেখে নিয়ে বললাম, এবার গাড়িটা ছাড়ো বাহাদুর, রাত তো পুইয়ে গেল। 4টে বাজে, এখনই ফর্সা হয়ে যাবে। যা দেশ তোমাদের। এই যে ছাড়ি বাবু। সে আবারও স্টার্ট দিয়ে বললে, তবে একটা কথা বাবু, আপনার কিন্তু সত্যিই খুব বরাত জোর। আপনার কোনো অনিষ্ট তো করেইনি, উল্টে গাড়িটা সত্যিই খুব ভালো সারিয়ে দিয়ে গেছে।
খাসা হাত ব্যাটার, তা মানতেই হবে। এতক্ষণ শুনলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পিতৃঋণ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।